দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকে মাধ্যমিক ইতিহাসের কোশ্চেন অ্যান্সার আমি বলে দেবো, যেটা 2026-এ হয়েছে, এবং এর আগে আমি ভূগোলের কোশ্চেনের অ্যান্সার বলে দিয়েছি, একটা কারেকশানও ছিল, সেটা করে দিয়েছি, সেটা দেখে নিতে পারো, ডেসক্রিপশানে দেয়া আছে। আচ্ছা, এবার দেখো এখানে 2026-এর যে ইতিহাস পরীক্ষা হয়েছিল তারই এখানে কোশ্চেনের অ্যান্সার আমি বলে দেবো। এখানে যাদের যাদের এই ইতিহাস বইটা আছে, দেখো এই যে ডক্টর জি.কে. পাহাড়ি, এই ইতিহাস বইতে কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার, অনেক কেন বলবো, সব কোশ্চেনের অ্যান্সারই দেওয়া আছে। দেখো এমসিকিউ থেকে বলতে শুরু করছি, মিলিয়ে নাও। যেটা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কতগুলো? এটা মোট চিঠির সংখ্যা হবে 30টি। জীবন স্মৃতি গ্রন্থটিকে লিখেছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রাজা রামমোহন রায় বঙ্গসভা প্রতিষ্ঠা করেন কবে? 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আসছি পরের কোশ্চেনে। দেখো, বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কবে? এটা কলিকাতা মেডিকেল কলেজ 1835। ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865। গয়ামুন্ডা, আমার মনে হয় গয়ামুন্ডা হবে কি না জানি না, এটা কারেকশান হবে কি না, কিন্তু গয়ামুন্ডা যদি হয়, এটা গয়ামুন্ডা হবে কোল বিদ্রোহের নেতা। ঠিক আছে। আচ্ছা, 19 শতকের সভা সমিতির যুগ কে বলেছেন? এটা ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারতসভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 26শে জুলাই কলকাতার টাউন হলে প্রথম সভা বসেছিল। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, সবাই জানো। ভারতে হাফ টোন ব্লক প্রিন্ট যে পদ্ধতি, ঠিক আছে, সেটা প্রবর্তন করেছিলেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। ঠিক আছে। দেশপ্রাণ নামে পরিচিত হচ্ছেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন কোন আন্দোলনে? তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনে, কারণ তিনি 42-এর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এখানে বিপ্লবী আন্দোলনও বলা হয়েছে। দেখো, আমি বিপ্লবী আন্দোলনও হতে পারে, ঠিক আছে, বিপ্লবী আন্দোলন হতে পারে, বিপ্লবী আন্দোলন। দুকড়িবালা দেবী বিপ্লবী আন্দোলন হতে পারে। কনকলতা বড়ুয়া শহীদ হয়েছেন ভারত ছাড়ো আন্দোলন, কারণ তিনি 1942 সালে 17 বছর বয়সে মারা যান। ঠিক আছে, এরপরে কোশ্চেনগুলো আসি। এরপরে হচ্ছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন কে? হরিজন বলেছিলেন গান্ধীজি। ভারতের সেনাবাহিনী গোয়া দখল করেছে 1961। হরি সিং রাজা ছিলেন কোথাকার? কাশ্মীরের রাজ্যে। আচ্ছা, এরপরে কোশ্চেন এবং একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? এটা হবে 1842 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল? 1929। ঠিক আছে, 1929। এখানে 31 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়। 2 জন ব্রিটিশও ছিল, ফিলিপ স্প্র্যাট এবং বেন ব্রাডলি। ঠিক আছে। আচ্ছা, মতুয়া ধর্ম মতে প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। দেখো, এখানে ঠিক ভুল নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক ভুল নির্ণয়। ঠিক আছে। বিপিনচন্দ্র পাল জীবনীমূলক গ্রন্থের নাম 70 বৎসর, ঠিক কথা। প্রথম সব ব্যবচ্ছেদকারী মধুসূদন দত্ত, না মধুসূদন গুপ্ত, এটা ভুল। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, ঠিক। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906। হ্যাঁ, 1906তেই গঠিত হয়, 11ই মার্চ। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো স্তম্ভ মেলাতে বলা হয়েছে। বল্লভভাই প্যাটেল দেখো, বারদৌলি সত্যাগ্রহ, যেটা বারদৌলি আন্দোলন। ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকর, ইনি হবেন দলিত আন্দোলন। আচ্ছা, রশিদ আলী
রশিদ আলী ছাত্র আন্দোলন, আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী ইনি হায়দ্রাবাদে যে অপারেশন পোলো হয়েছিল তার সঙ্গে ইনি যুক্ত ছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে তো মানচিত্রতে মানে ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া আছে। তারপর এখানে আসো, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী হবে বলো? এটা হচ্ছে জীবনের ঝরাপাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857। সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিলেন। হাওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন, এটা হচ্ছে সিধু ও কানু। এখানে ওই জন্য গয়া মুন্ডাটা আমি কনফিউজড আছি, কারণ গয়া মুন্ডাটা কোল বিদ্রোহ হতে পারে বা মুন্ডা বিদ্রোহ হতে পারে, আমার মনে হয় কোল বিদ্রোহই হবে। আচ্ছা এখানে বিবৃতি দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। বাকিটা পড়ছি না, টাইম নষ্ট হবে, এই জন্য আমি বলে দিচ্ছি। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার আইন প্রবর্তন করেছিলেন। এটা হচ্ছে এখানে মঙ্গল সাধনের জন্য তো নয়, এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রথম পথিকৃৎ ছিলেন। আচ্ছা তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। আচ্ছা মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ, এটা হবে। ঠিক আছে 2। আচ্ছা আধুনিক ভারতের ইতিহাসে উপাদানকারী হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা মানে ত্রুটি জিজ্ঞেস করেছে। ত্রুটিগুলো হবে এগুলো, যে সময় সরকারি নথিপত্র তৈরি হয়েছিল সেই সময় পক্ষপাত দুষ্ট হয়ে থাকতে পারে এবং সেই কারণে ভুল তথ্য পরিবেশিত হতে পারে। ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হয়। আচ্ছা আচ্ছা দ্বিতীয় হচ্ছে এখানে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ, কারণ এখানে মোহনবাগান ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে ফুটবল ম্যাচ হয়েছিল সেখানে মোহনবাগান টিমটা আইএফএ শিল্ড জিতেছিল। ঠিক আছে, এবং হিন্দু মুসলিমের একটা ঐক্যর ভাব, এখানে জাতীয়তাবাদী ভাব, ঐক্যের ভাব দেখা দিয়েছিল। আর 1911তেই কিন্তু ব্রিটিশরা রাজধানী কী করেছিল, কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করে নিয়ে যায়। ঠিক আছে, এদেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? প্রধান উদ্দেশ্যই ছিল তারা যে ভারতীয়দের খ্রিস্টান করে তুলবে, ইংরাজি শিক্ষার প্রবর্তন করবে, ইংরাজি শিক্ষায় সকলকে শিক্ষিত করে তুলবে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝায়? প্রতিটি ধর্মের মধ্যে একটা সাধারণ বিষয় আছে, যে সাধারণ বিষয়টি হচ্ছে প্রত্যেকটি ধর্মই কিন্তু ঈশ্বর সেবা করা, ঈশ্বরকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা রাখে এবং সেটা পথ বিভিন্ন হতে পারে। সেই জন্য ঈশ্বর বিভিন্ন রূপে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে, ঈশ্বরকে পাওয়ার পথ বিভিন্ন হতে পারে, কিন্তু ঈশ্বর লাভই হচ্ছে পরমাত্মাকে অনুভব করা, পরমাত্মার কাছে তারকে উপলব্ধি করা, সেটাই হচ্ছে সব ধর্মের মূল কথা। সেই জন্য এখানে সর্বধর্ম সমন্বয়ের কথাই বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ এবং লালন ফকির। তারা বলেছেন জগৎময় ঈশ্বর, মানুষকে সেবা, জীবকে সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়, আলাদা কোনো ভেদভাদ নেই। আচ্ছা বিপ্লব বলতে কী বোঝায়? যখন কোনো মহা আন্দোলনের মাধ্যমে সমাজ পরিকাঠামো, সমাজ আমূল পরিবর্তন হয়ে যায়, পুরোটা পরিবর্তিত হয়ে যায়, তখন সেই মহা আন্দোলনকে বলে বিপ্লব। যেটা হয়েছিল ফরাসি বিপ্লব। ঠিক আছে, রাজতন্ত্র হয়ে গেছিলো প্রজাতন্ত্রে, গণতন্ত্রে পরিণত হয়েছিল। আচ্ছা ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হলো? কারণ ফরাজি আন্দোলনে যেটা হচ্ছে অতিরিক্ত রাত জোর করে অর্থ আদায় করা, তারপরে নেতৃত্বের অভাব, ঠিক আছে, এই সমস্ত কারণে, তারপরে ধর্মের সংস্কার করা যে আন্দোলনের মূল বিষয় ছিল সেখান থেকে সরে যাওয়া, এই সমস্ত কারণে ফরাজি আন্দোলন ব্যর্থ হয়ে যায়। হিন্দু মেলার দুটো উদ্দেশ্য। হিন্দু মেলার উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ভাব জাগানো এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরা, এটাই ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কী গুরুত্ব ছিল? আনন্দমঠ উপন্যাস ছিল স্বদেশ প্রেমের গীতা। বন্দে মাতরম সঙ্গীত এতে ছিল, যা দেশমাতৃকার বন্দনায়
সময় বিপ্লবীরা এই বন্দে মাতরম ধ্বনি তুলেই ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ উৎসর্গ করত। তাহলে আনন্দমঠ কিন্তু জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ভাব জাগিয়েছিল বিপ্লবীদের মনে। পঞ্চানন কর্মকার কে ছিলেন? তিনি মার্জিত বাংলা হরফ তৈরি করেন। এছাড়া বাংলার প্রথম যিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন সেই চার্লস উইলকিন্স, এবং শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরিকে তিনি ছাপার বিষয়ে সাহায্য করেছিলেন। ঠিক আছে। বেঙ্গল কেমিক্যালস কেন প্রতিষ্ঠা হয়েছিল? কারিগরি শিক্ষার প্রসারে। এটা হচ্ছিল বিভিন্ন কারিগরি শিক্ষায় যাতে বাঙালিরা উদ্যোগী হয়ে ওঠে, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়া এখানে এটা পরবর্তীকালে যাদবপুরে ট্রান্সফার হয়, চলে যায় যাদবপুরে। এটা এখানে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে, এই ইঞ্জিনিয়ারিং কলেজে পদার্থবিদ্যা, রসায়ন প্রযুক্তি, বিভিন্ন কারিগরি বিদ্যা এই সমস্ত কিছু শেখানো হতো যুবক সম্প্রদায়কে। আচ্ছা, এরপরে আসি যেটা কথাটা, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি কেন? সুনির্দিষ্ট কোনো কৃষকদের সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এতে ছিল না, সেই জন্যই কৃষকরা এতে আগ্রহ অনুভব করেনি। ঠিক আছে। এবং এছাড়া কৃষকদের যে অতিরিক্ত ভূমি রাজস্ব দিতে হতো মানে ব্রিটিশদের, সেই ব্যাপারেও কোনো সুরাহা এই স্বদেশী আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা দেখায়নি, সেজন্য কৃষকরা আগ্রহ অনুভব করেনি যোগদান করতে। আচ্ছা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন গঠিত হয়েছিল? যেটা হচ্ছে কংগ্রেসের মধ্যে থেকেই বামপন্থী ভাবধারা জাগরিত হয়েছিল। নেহেরু এবং যেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু ছাড়া আরও অনেকেই ছিলেন যারা শ্রমিক এবং কৃষকদের উন্নতির জন্য তারা এই ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি গঠন করে। ঠিক আছে। আচ্ছা, কার্লাইল সার্কুলার বলতে কি বোঝো? কার্লাইল ছিলেন বাংলা সরকারের মুখ্য সচিব। ছাত্রদের সমিতি গঠন করা, তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেয়া, বন্দে মাতরম ধ্বনি দেয়া, এই সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করতে ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার জারি করে। এটা একটা দমনমূলক সার্কুলার। ঠিক আছে। দলিত কাদের বলা হতো? যেটা হচ্ছে প্রাক স্বাধীনতার যুগে পিছিয়ে পড়া শ্রেণী, যারা অবহেলিত, উপেক্ষিত এবং সমাজে অবজ্ঞা ঘৃণার শিকার হতো, সেই সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীকে বলা হতো দলিত। আচ্ছা, ভারত ভক্তির দলিল। এটা ভারত ভক্তির দলিল বলতে কি বোঝায়? সেটা হচ্ছে যখন ভারত স্বাধীন হয় 602টারও অধিক প্রিন্সলি স্টেট ছিল, এবং লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে ভারত পাকিস্তান তো আলাদা ডোমিনিয়ন তৈরি হবে, এবং যে রাজ্যই চাইবে, যে স্টেট চাইবে সেই ডোমিনিয়নে অংশ করতে পারবে বা নিজেরা স্বাধীন থাকতে পারবে, স্বতন্ত্র থাকতে পারবে। কিন্তু বল্লভভাই প্যাটেল একটি কূটনীতি প্রয়োগ করেন। তিনি বলেছিলেন যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, খেতাব, ভাতা এবং প্রলোভন, এবং যেটা হচ্ছে বৈদেশিক আক্রমণ করলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে কি না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না। তাহলে তারা যদি সমস্ত কিছু ব্যাপারে সুযোগ সুবিধা পেতে চায়, বৈদেশিক আক্রমণ থেকে মুক্ত থাকতে চায়, সব কিছু নিরাপত্তা পেতে চায়, তাহলে ভারত ভুক্তি দলিলে তাদেরকে সই করতে হবে। তিনি একটা দলিল তৈরি করেছিলেন এবং সেইভাবে তিনি সবাইকে সই করিয়েছিলেন। হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর ছাড়া প্রত্যেকেই এই দলিলে সাইন করেছিল। আচ্ছা, এবার হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন। সেটা হচ্ছে এদেশে ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠন করা, এই প্রসঙ্গে যেটা হচ্ছে একটা আন্দোলন হয়েছিল। সেখানে শ্রীপতি রামালু অনশন করেছিলেন এবং তিনি প্রাণত্যাগ করেছিলেন, এবং তারই জন্য এখানে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলীর নেতৃত্বে। ঠিক আছে। এটা 1953 সালে গঠন করা হয়েছিল, যাতে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়, সেই জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। ঠিক আছে। আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার খুব ভালোভাবেই বোঝা গেছে এবং তোমরা লিখতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে যে এই বড়ো কোশ্চেনগুলো আছে, এখানে তো আমি আবারও বলছি, এই যে বইটা আছে, এই বইটাতে কোথায় কোথায় আছে সেখানে আমি বলে দেবো, কিন্তু এখানে এখন তো ডিটেলে আলোচনা করা সম্ভব নয়। সেই জন্য পরে যদি কমেন্ট বক্সে কখনো জানিও যে যদি তোমাদের কোনো কোশ্চেনটা এরকম জানতে ইচ্ছা করছে, তাহলে আমি বলে দেবো, কিন্তু এখানে কত নম্বর পেজে আছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 19 শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছিল, কেন ব্যর্থ হয়েছিল, এটা পেজ 33-এ আছে।
ওই জিকে পাহাড়ির বইতে। আচ্ছা, 19 শতকে নবজাগরণকে সীমাবদ্ধ নবজাগরণ বলা হয় কেন? সীমাবদ্ধ কথাটা যেখানে যেখানেই আসছে তার মানে এটা ত্রুটি। নবজাগরণ কেন ত্রুটিপূর্ণ? কারণ নবজাগরণ পুরো মানে ভারত জুড়ে হয়নি, সব স্তরের মানুষের কাছে নবজাগরণ ঘটেনি, যুক্তি জ্ঞানের আলোকে উন্মেষ ঘটানো সেটা হয়নি। ঠিক আছে, একটা মুষ্টিমেয় মানুষের উন্নতি হয়েছে, সেই জন্য এটাকে ত্রুটিপূর্ণ বলা হয়। এই প্রশ্নের উত্তরটা পেজ নাম্বার 46 আছে। আচ্ছা, 19 শতকের সভা সমিতির যুগ কেন বলা হয়? এটা বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা হচ্ছে জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা, সমস্ত কিছু একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই সময়কে সভা সমিতির যুগ বলা হয়। এই 4টে সভা সমিতি সম্বন্ধে বলতে হবে, এটা 62, 63, 64 পেজে আছে। ঠিক আছে। আচ্ছা, বঙ্গভাষা প্রকাশিকাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এটা 63 পেজে আছে ওই বইতে। আচ্ছা, শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক আমি বলেছিলাম, বারবার করে এটা আসবেই। এটা হচ্ছে শ্রীরামপুর মিশন, স্কুল বুক সোসাইটি, গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট বাঙালি, এমনকি স্বয়ং বিদ্যাসাগর পর্যন্ত ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, যাতে স্কুল পাঠ্য বই খুব সহজে অল্প মূল্যে সব স্টুডেন্টের কাছে পৌঁছে যায়। এটা তোমার পেজ 73 আছে। ঠিক আছে। বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা, এটা পেজ 75 আছে, সবটাই বলা আছে, কিছুই নতুন করে বলার নেই। আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল? এইটা পেজ 104 আছে, এখানে দেখে নিও। আচ্ছা, দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা 110 পেজে আছে, খুব সুন্দর করে বোঝানো আছে, দেখে নিও। আশা করছি ভিডিও ভালো লাগছে। এবং এখানে যে মহাবিদ্রোহী চরিত্র ডেভিড হেয়ার, ড্রিঙ্কওয়াটার মেথন, এটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো, শর্ট ভিডিওতে।